হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে মেন টপিক হচ্ছে মার্কেট। তো লাস্ট 1.5-2 বছর ধরে মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, বরং নিচে পড়ে আছে, অল টাইম হাই থেকে নিচে পড়ে আছে। তো মানে অনেকের মনে কোশ্চেন আসছে যে মার্কেট কবে বাড়বে আর কেন বাড়ছে না। তো একটা ইমোশনাল অত্যাচার মার্কেট আমাদের উপরে করছে। তো এটা থেকে বের হওয়ার উপায় কি, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও কথা বলবো। যেমন আদানিকে ক্লিন চিট দেওয়া হয়েছে ইউএস গভর্নমেন্ট থেকে। তো তার ফলে কি হতে পারে, বা তার আগে যারা এটাকে অ্যাসেস করেছিল তাদের স্টকে কি রিটার্ন এসছে, সেটা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব যে কারেন্ট ইন্ডিয়ান ইকুইটির পরিস্থিতি এবং আগামী দিনে সেন্সেক্স বা নিফটির টার্গেট কি হতে পারে সেই নিয়ে ডিসকাস করব। আর কিছু পলিটিক্যালি মানে অ্যাটাক করা হয় সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যেখানে বারবারই বলা হয়ে থাকে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের চিন্তাধারা খুবই ব্যর্থ, এখানে একটা ইকোনমিক ক্রাইসিস আসবে। তো সেই নিয়েও আলোচনা করব। তো ফার্স্ট যেটা আলোচনা করব যে কারেন্টলি যেখানে নিফটি অবস্থান করছে, তো এত নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে নিফটি কিন্তু পড়ছে না, কনস্ট্যান্ট কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে কি, ব্যাড নিউজকে মার্কেট কিন্তু অ্যাবজর্ব করতে শিখে গেছে। মানে এইখানে যদি মার্কেট পড়বার থাকতো, মার্কেট আরও ডিপে চলে যেত, কিন্তু সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই নিউজগুলোকে অ্যাবজর্ব করছে। কেন, যেভাবে ক্রুড অয়েলের দাম বেড়েছে, সেখানে তেলের দামও কনস্ট্যান্ট এবার বাড়তে শুরু করেছে ইন্ডিয়াতে। তো সেই নিয়েও সমালোচনা হচ্ছে যে তেলের দাম কেন বাড়লো, সে নিয়ে আমি পরে ডেটা দিয়ে আপনাদের দেখাবো। তো যেটা বলছিলাম যে মার্কেট কিন্তু অ্যাবজর্ব করছে ব্যাড নিউজকে, সে কারণে কিন্তু মার্কেট পড়ছে, কিন্তু পড়ার পরেই কিন্তু পরের দিন বা তারপরের দিন রিকভারি করছে। তো নিফটি চার্টে যদি আমরা যাই, একবার আপনাদের নিফটি চার্টে নিয়ে যাচ্ছি। তো নিফটি চার্টে আমি যথারীতি আগেও দেখিয়েছি যে যেটা হাই বানিয়েছিল 2024-এর 26শে সেপ্টেম্বর, সেখান থেকে এখনও পর্যন্ত প্রায় অনেকটাই ডাউনে আছে, প্রায় 10% ডাউন আছে। তো অলমোস্ট যদি এইটাকে ক্যালকুলেট করেন, এই দিনটাকে ক্যালকুলেট করেন, মানে এইখান থেকে আজ পর্যন্ত প্রায় দেখুন এখানে 603 ডেজ, মানে 408টা ট্রেডিং ডে হয়েছে, মানে বার হয়েছে, আর 603 দিন মানে প্রায় 365 ইন্টু 2 720 দিনে 2 বছর হয়। তো 1.5 বছর কেটে গেছে, 2 বছর নিফটির অল টাইম হাই থেকে এখানে একই জায়গায় দাঁড়িয়েছে। তো এরকম পেসিমিস্টিক সিচুয়েশন যারা নতুন মার্কেটে এসছে আফটার কোভিড, তারা এরকম সিচুয়েশন দেখেনি, তারা ঘাবড়ে যাচ্ছে। কিন্তু এরকম সিচুয়েশন আমি দেখেছি, কারণ 2008 সাল থেকে আমি মার্কেটে আছি, তখন থেকে আমি মার্কেটে ইনভেস্টমেন্ট করি, ট্রেডও করি। তো 2013 সালে যেরকম আগস্ট মাসে বা 1 সেপ্টেম্বর যেরকম পেসিমিস্টিক সিচুয়েশান ছিল, অনেকে বলেন যে কোভিডের সময় সবথেকে পেসিমিস্টিক সিচুয়েশান, বা 2008 সালের বা 9 সালের যখন সাবপ্রাইম ক্রাইসিস হয় তখন যে পেসিমিস্টিক সিচুয়েশান ছিল, তার থেকেও বেশি পেসিমিস্টিক সিচুয়েশান ছিল 2013 সালের আগস্ট মাসে। আমি জাস্ট একটু চার্টে যদি আগে যাই তাহলে আপনাদের বোঝাতে পারবো। দেখুন আমি একটু জাস্ট আগে চলে গেলাম 2013 সালে। এই জায়গাটাতে যদি আপনারা দেখেন, দেখুন কি ট্রিমেন্ডাস প্রেসারের মধ্যে মার্কেট ছিল, যেটা 2007 সালে মার্কেট একদম টপ করেছিল, নিফটি 6299, সেখান থেকে সাবপ্রাইম ক্রাইসিসে চলে এসেছিল 2200, মানে এখানে বিশাল ফল ডাউন হয়েছিল। তো এই ফল ডাউনগুলো ডিপ কারেকশন হয়ে আবার দেখুন আবার টপে গিয়ে চলে গেছে, কখন না 3 নভেম্বর 2010। কিন্তু এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি যেটা মার্ক করছি, এই জায়গাটা হচ্ছে সবথেকে পেসিমিস্টিক সিচুয়েশন। এই জায়গাটাতে সবথেকে বেশি পেসিমিস্টিক সিচুয়েশন, কারণ যেখানে ইন্ডেক্স 2008 সালে যেখানে টপ করেছে, মানে 2010 সালে যেখানে টপ করেছে, সেখানে 3 বছর পেরিয়ে যাওয়ার পরও ওপর থেকে মানে নিফটি ওপর থেকে যেখানে 3 বছর টপ করেছে তারপরেও আর 20% ডাউন। তো এই জায়গায় এত পেসিমিস্টিক সিচুয়েশন ছিল যে মানে মানুষজন মনেই করতে পারছিল না যে আর কোনো দিন ইকুইটি মার্কেটে রিটার্ন আসবে কিনা। তো আমি একটা পডকাস্টে শুনছিলাম আশিস সোমাইয়াজির ঘটনাতে, উনি
একটা কনফারেন্স থেকে বেরিয়েছেন উনি আর ওনার বস, তো সব কিছু নেগেটিভ। তারপরে উনি যখন গাড়িতে উঠছেন বসের সাথে, তখন ওনার বস বলছেন যে আশিস इस बार लगता है मार्केट यहाँ से बढ़ेगा। তো আশিস সোমাইয়া ওনাকে জিজ্ঞেস করছেন যে কী কারণে বলছেন, আমিও তো মিটিংয়ে ছিলাম, আপনিও ছিলেন, এত পেসিমিস্টিক সিচুয়েশন। তো ওনার স্যার বলছেন যে इस बार मेरे को भी डर लगने लगा, तो इसलिए मैं बोल रहा हूँ कि मार्केट बढ़ेगा। তো এরকমই হয়, যখন আপনি ভেতর থেকে একদম ফিনিশ হয়ে যাবেন, মনে হবে না যে আর কোনো আশার আলো দেখছেন, সেই সময় কিন্তু মার্কেট কিন্তু কনস্ট্যান্ট বাড়ে। এটা অনেকটা পেন্ডুলামের মতো। ধরুন একটা পেন্ডুলাম ঝুলছে, তো একবার লেফটে যাচ্ছে, একবার রাইটে যাচ্ছে। এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে বেটিং করছেন যে এই 3 সেকেন্ড ধরে পেন্ডুলামটা লেফটে যাবে, দেখবেন 3 সেকেন্ড যাওয়ার পরেও 3.1 বা 3.2 সেকেন্ড পর্যন্ত পেন্ডুলামটা আরও লেফটে চলে গেল। তখন হয়তো আপনার মনে হবে যে একদম এক্সট্রিম চলে যাচ্ছে, কিন্তু যত লেফটে যাবে পেন্ডুলামকে ছেড়ে দিলে আবার রাইটে কিন্তু ততটাই যাবে, মানে লাইক ইলাস্টিকের মতন। তো মার্কেট যত দিন ধরে পেসিমিস্টিক হয়ে এভাবে যখন চাপা দেওয়া রিটার্ন থাকবে, যখনই মার্কেট একটু ফেভারেবল কন্ডিশন আসবে তখন কিন্তু সেই রকমই রিটার্ন দেবে। লাস্ট 1.5 বছর 2 বছর প্রায় 2.25 বছর ধরে মানে মার্কেটে রিটার্ন নেই আমাদের অল ওভার সবারই পোর্টফোলিও অ্যাট পার আছে বা অ্যাট পার থেকে ডাউন আছে। এটা খুবই একটা হতাশাজনক সিচুয়েশন। তো যে ঘটনাগুলো ঘটছে, যেমন কিছু নেগেটিভ স্টোরি ইন্ডিয়ার ক্ষেত্রে, যে ইন্ডিয়াতে এআই নেই। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া অয়েল ইম্পোর্ট করে, তো অয়েলের দাম এত বেড়ে গেছে। ইভেন প্রায় $60 মিলিয়ন গোল্ড ইম্পোর্ট করে, প্লাস এখানে এফআইআই কন্টিনিউয়াস সেল করছে, আর রুপি কন্টিনিউয়াস ডেপ্রিসিয়েট করছে। তো এই ঘটনাগুলোতে দেখে মনে হবে যে মার্কেট আর হয়তো বাড়তেই পারবে না, কিন্তু এরপরে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ভালো নিউজ আসতে থাকবে এবং এখান থেকে মার্কেট বাড়বে। তো এটা যুগে হয়েছে। যখন দেখুন এখানে যে মুহূর্তে এই জায়গাটাতে পেসিমিস্টিক সিচুয়েশন প্লাস প্রায় মানে আর 3 বছর কেটে যাওয়ার পরেও 2000 পয়েন্ট সেই সময়কার মানে 20% ডাউন ইন্ডেক্সে, তারপর থেকে র্যালি দেখুন কোথায় মার্কেট তারপরে গেছে, মানে মার্কেট একদম চূড়ায় চলে গেছে। তো এরকম পেসিমিস্টিক সিচুয়েশন আবার তৈরি হচ্ছে, হয়তো একটু প্রলং থাকতে পারে আরও 2-3-4 মাস, কিন্তু যখনই এই সব জিনিস কাটিয়ে উঠবে এখানে অ্যাসেস করা যাবে না যে মার্কেট কখন ওপরে বেরিয়ে যাবে। তো জেনারেলি যেটা হয়, দেখুন বিএসসি সেন্সেক্স আপনারা ক্যালকুলেট কী করে করবেন। তো দেখুন বিএসসি সেন্সেক্সের যদি আপনি টার্গেট দেখেন যে 5 বছর পরে কি হবে, তাহলে আপনার একটা ভিশন আসবে যে মার্কেটে ভয়ের কিছু নেই, এখান থেকে মার্কেট লং টার্মে কোথায় যেতে পারবে। তো সবসময় শর্ট টার্ম দেখে ইনভেস্টমেন্ট করবেন না, বড় ভিশন নিয়ে ইনভেস্টমেন্ট করুন। লাইক বিএসসি সেন্সেক্স এখন যেমন 75,000-এ ট্রেড করছে, তো কারেন্টলি সেন্সেক্সের পিই এখন আছে 20.3। তাহলে এটাকে যদি আমরা 75,000-কে 20.3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ইপিএস পেয়ে যাই। তো জাস্ট একটা আপনাদের এক্সেল সিটে আমি জাস্ট দেখাচ্ছি এখানে। তো এখানে ধরুন আমি এখানে সেন্সেক্স লিখলাম 75,300 আজকের ডেটে, আর পিই আছে 20.3। তাহলে আমরা ইপিএস এখানে ইপিএস ইন্টু পিই ইজ ইকুয়াল টু মানে কারেন্ট মার্কেট প্রাইস হয়। তো এটাকে দিয়ে এটা ভাগ করলে দেখুন ইপিএস চলে আসছে 3,709। তো আর্নিং পার শেয়ার সেন্সেক্সে যে 30টা কোম্পানির গড় শেয়ার আছে, যেমন এখানে সেন্সেক্সের ভেতরে যদি আপনি দেখেন তো এখানে 30 কোম্পানির শেয়ারের গড় আছে। এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে লাস্টে টেক মহিন্দ্রা পর্যন্ত। তো এই কোম্পানিগুলো ভারতবর্ষের টপ কোম্পানি। তো জেনারেলি আগেও দেখা গেছে যে জিডিপি গ্রোথ মোটামুটি 6.5% এক্সপেক্টেড, 7%-এর ওপরে জিডিপি গ্রোথ হচ্ছিল। তো আরও আমি একদম কমিয়ে ধরছি যে 6.5% জিডিপি থাকবে, আর যদি 4% 5% ইনফ্লেশন থাকে তাহলে দুটো মিলে 10-11%-এর গ্রোথ হবে। তো 10-11%-এর গ্রোথ যদি হয় তাহলে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, এখানে যেটা 3709 এখন ইপিএস আছে, তো 5 বছরে যদি 10%-এর যদি গ্রোথ হয় তাহলে 5,973 হবে ইপিএস। তো 5,973 আমরা এখানে ফিগারটা লিখলাম যে 5,973। আর এবার যদি আমরা পি দেখি, দেখুন এখানে মিডেন পি থেকেও ইন্ডেক্স এখন নিচে ট্রেড করছে,
20.3 পিতে ট্রেড করছে, আর মিডেন পি হচ্ছে 23.6। আর যেখানে লাস্ট 10 বছরের পি হায়েস্ট ছিল 35, এত হায়েস্ট ছেড়েই দিন, এত অপটিমিস্টিক সিচুয়েশন আমি ধরলামই না। যদি এইসব জায়গাতেও যায় লাইক 25.7, 25.9, যেমন এখানে ছিল 28, 29, তার আগে 26, তো 25, 26 পি যদি সেন্সেক্স যায়, তাহলে এখানে যদি আমি 25 ছেড়েই দিলাম, আপনাকে এখানে 23.6 যেটা মিডিয়ান পি আছে সেটাই যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ইপিএস ইন্টু পি যদি করি, তাহলে দেখুন 1,40,000 সেন্সেক্স হবে। এটা হচ্ছে 2026 আর এটা হচ্ছে 2031। তো 2031-এ কমপক্ষে 1,40,000 সেন্সেক্স আছে। আর এখানে যদি আমি 23.6-এর জায়গায় 26 পি যদি ধরি, একটু অপটিমিস্টিক সিচুয়েশন, খবরগুলো ভালো আসতে শুরু করে, যদি যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়, সব কিছু ডেটা যদি ফেভারেবল কন্ডিশনে আসে, তো সেন্সেক্স এখানে 1,55,000-র কাছাকাছি হবে। তো এটা সেন্সেক্স দিয়ে বললাম, এটা নিফটি দিয়ে করলেও সেমই হবে। তো এরকম ভিশন রেখে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এবার আসি কিছু খবরে, যেমন কিছুদিন আগে আমি দেখছিলাম একটা খবর যে গৌতম আদানিকে ক্লিন চিট দিয়েছে। এখানে কালকের খবর যে ইউএস ড্রপস চার্জেস এগেন্স্ট আদানিজ অ্যান্ড আদার। তো এটা হওয়ারই ছিল। যখন আদানি স্টক হু করে নিচে পড়ছিল এই খবর আসার পর, তখন অনেকেই বেরিয়ে যাচ্ছিলেন। আমি এই চ্যানেলে আলোচনা করেছিলাম যে এগুলো জাস্ট নিউজ ড্রিভেন, যারা অপারেট করে স্টকে, তো এরকম নিউজ বাইরে ছড়ায় এবং এখানে আদানি পুরো ক্লিন চিটই পাবে। তো সেই জায়গায় যখন প্রাইস ডাউন থাকে সেই জায়গায় স্টকে ঢুকতে হয়, আর যখন ভালো খবর আসে তখন বেরোতে হয়। তো আদানি পোর্টের যদি আপনারা চার্ট দেখেন, বা যে কোনো আদানি অন্য শেয়ারেরও যদি চার্ট দেখেন, দেখুন আদানি পোর্টের ক্ষেত্রেই বলছি আমি, আদানি পাওয়ার দেখতে পারেন, আদানি পোর্ট দেখতে পারেন, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। তো যখন যে সময় খবর এসছিল গৌতম আদানির এগেনস্টে অ্যালিগেশন ইউএস গভর্নমেন্টে, তো এই জায়গাগুলোতে দেখুন ওপর থেকে কীরকম ফল হয়েছিল আদানি পোর্টের স্টকে, প্রায় যেখানে প্রায় 36% ডাউন হয়েছে। আবার এখানে যে কিনেছে এইসব জায়গায় এক্স্যাক্ট বটমে কেউ কিনতে পারে না, যদি এখানেও কেনে, একটু ওপরে ওঠার পরেও যদি কেনে, আজকে প্রায় 61% গেইন আছে। তো এটা অনেকটা কারেন্টলি মানে লোকাল লেভেলে অনেকে এখন বিজেপির লিডার হতে চাইছেন ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসার পরে। তো 4 তারিখে দুপুর 12টার পরে আমি বিজেপি লিডার বললে আপনাকে মান্যতা দেবে না, কেন খারাপ সময়ে আপনাকে বিজেপির হয়ে লড়তে হতো যদি আপনি বিজেপির লিডার হতে চান, মানে সত্যি হতে চাইতেন। তো রেজাল্ট বেরোনোর পরে আমি মানে বিজেপির লিডার হব এরকম বললে হয় না। তো আদানি স্টক এখন কিনে, মানে যখন ক্লিন চিট পেয়ে গেল সেই সময় আদানি স্টক কিনে কোনো লাভ নেই। যখন ওরকম সিচুয়েশন থাকবে, পেসিমিস্টিক সিচুয়েশন থাকবে, সেই জায়গাতেই ইনভেস্টমেন্ট করে এখন বিক্রির সময়। তো যারা আগে কঠিন সময়ে বিজেপির জন্য লড়াই করেছে, যারা পাওয়ারে এসছে, তারা এখন ক্ষমতার স্বাদ পাবেন। তো এটাই নিয়ম। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যে কারণে মানে বাস্তবিক উদাহরণ দিলাম যে স্টক মার্কেটও এরকম, যখন পেসিমিস্টিক সিচুয়েশন থাকবে তখন আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আর যখন অপটিমিস্টিক সিচুয়েশন আসবে তখন আপনাকে সুযোগ বুঝে প্রফিট বুকিং করতে হবে, নাহলে কিন্তু আবার কিন্তু স্টক প্রাইস ডাউন হলে আপনার আবার একই জায়গায় চলে আসবে। তো মার্কেটে যে ফ্যাক্টরগুলো মানে আমি আগেও বললাম যে ইন্ডিয়াতে এআই নেই, এফআইআই কন্টিনিউয়াস সেল করছে, গোল্ড আমরা ইম্পোর্ট করি প্রায় $60 মিলিয়ন, আমাদের কাছে রুপি কন্টিনিউয়াস ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, এফআইআইরা কন্টিনিউয়াস সেলিং করছে। তো এইসব নেগেটিভ খবর মার্কেটকে একটু জ্বালাতন করছে, তা সত্ত্বেও মার্কেট কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। যেমন নিফটি চার্ট আমি আরেকবার খুলে আপনাদের দেখাচ্ছি। এখানে নিফটি 50 ইন্ডেক্সে যদি আপনি দেখেন, যেমন লাস্ট কিছুদিনের জায়গায় কিন্তু একই জায়গায় নিফটি অবস্থান করছে। তো এই রকম জায়গায় কিছু নেগেটিভ খবরও আসে, যেমন আজকেই দেখছিলাম আমি ইকোনমিক্স টাইমসে। তো এরকম সিচুয়েশনে নেগেটিভ নিউজের অভাব থাকে না। যেমন আমাদের যারা বিপক্ষে আছে গভর্নমেন্টের, তারা সবসময় গভর্নমেন্টের সমালোচনা করার জন্যই যেন তারা সমালোচনা করে। মানে আজকেই দেখছিলাম ইকোনমিক্স টাইমসে রাহুল গান্ধী বলেছেন, এবং এখানে দেখুন
A ferocious economic storm will hit ordinary people, small business like Rahul Gandhi. উনি ডিটেলে যদি আপনি পড়েন এখানে উনি বলছেন যে এখানে গৌতম আদানি, মুকেশ আম্বানি would escape it because the structure built by the Prime Minister Narendra Modi over the past 12 years is designed only for these businessmen. যে আম্বানি আদানিরা বেঁচে যাবে কিন্তু স্মল ছোট ছোট ইনভেস্টাররা এখানে ক্ষতিগ্রস্ত হবে। এখানে উনি বলছেন, এখানে লাস্ট প্যারাগ্রাফে দেখুন পড়ুন, amid reports of the Trump administration dismissing the criminal charges against Adani, and Congress President Mallika Arjun Kharge also accused the Modi burdening the citizens with the second fuel price hike in 4 days while getting Adani relief from the US. তো যেটা ওনারা বলছেন যে আদানির রিলিফের সাথে সাথে যে তেলের দাম বাড়িয়ে জনতাকে হ্যারাস করা হচ্ছে। একবার কোশ্চেন করুন, যে নিজেকে কোশ্চেন করুন যে গোটা ওয়ার্ল্ডের তেলের দাম এই যুদ্ধের ফলে কোন কোন কান্ট্রিতে কী কী বেড়েছে। আমি জাস্ট আপনাদের গুগলেই দেখাচ্ছি। আমি জাস্ট একটু আগেই সার্চ করছিলাম যে পেট্রোল ডিজেল প্রাইস হাইক ইন্টারন্যাশনালি ভার্সেস ইন্ডিয়া। তো আপনাদের একটা চার্টে আমি দেখাচ্ছি, দেখুন ইন্ডিয়াতে অনলি 4% পেট্রোলের হাইক হয়েছে, ইউনাইটেড স্টেটসে 44.5%, ডিজেলে 48% হাইক হয়েছে, আরব আমিরাতে 52%, যাদের নিজেদেরই তেল উৎপাদন করে তারাই 52% বাড়িয়েছে, ডিজেলে 86%, পাকিস্তানের মতো কান্ট্রিতে 54%, 45% ডিজেল, মালয়েশিয়াতে 56, 71 ডিজেল, মায়ানমার 89, ডিজেল বেড়েছে 112%, ইউনাইটেড কিংডম 19% আর ডিজেল বেড়েছে 34.2, আর ফ্রান্সে বেড়েছে 20.9 to 31%। মানে বুঝতেই পারছেন যে সব থেকে কম মানে জনসাধারণের মানে যতটা কম মানে অসুবিধা সৃষ্টি করা যায় সেইভাবে গভর্নমেন্ট কাজ করে মাত্র 4% বাড়িয়েছে। এবং আইওসি, এইচপিসিএল এরা নিজের পকেট থেকে খরচ করে পেট্রোল মানে লস করছে, জনসাধারণকে কিন্তু সেইভাবে বাড়ায়নি। এতদিন পরে 3 টাকা প্লাস আর একটু বাড়িয়েছে, তাতে এরকম সমালোচনা। আমি জাস্ট দেখছিলাম যে যদি 2014 আগে এই গভর্নমেন্ট আসার আগে সেই সময় ইকোনমিক কন্ডিশন আর আজকের ইকোনমিক কন্ডিশন, উনি যে বলছেন যে রাহুল গান্ধী যেরকম বলছেন যে শুধুমাত্র আম্বানি আদানিদের জন্যই পলিসি তৈরি করেন এই গভর্নমেন্ট, সাধারণ মানুষের জন্য নয়, তারও উদাহরণ এখানে দেখুন যে দেখুন কীরকমভাবে বায়াসলি এরা বিরোধিতা করে। দেখুন আমি জাস্ট দেখছিলাম যে গিভ মি দ্য কম্প্যারিজন অফ ইন্ডিয়ান জিডিপি ইন 2014 অ্যান্ড নাও ইন 2026। এখানে ডেটা বলছে দেখুন 2014-তে নমিনাল জিডিপি ছিল $2.04 ট্রিলিয়ন, এখন সেটা ডবল হয়েছে 4.15 ট্রিলিয়ন, মানে মোর দেন ডবলড ইন অ্যাবসলিউট ডলার সাইজ। গ্লোবাল র্যাঙ্কে 10th লার্জেস্ট ইকোনমি ছিল, এখন যেটা 4th লার্জেস্ট, এখন হয়তো 6th লার্জেস্ট হয়ে যেতে পারে, এটা রিসার্চে বলছে। গ্লোবাল র্যাঙ্ক ইন পিপিপিতে 3rd মানে হায়েস্ট ছিল, 3 নম্বরেই ছিল, কনসলিডেটেড পজিশন বিহাইন্ড অনলি ইউএস অ্যান্ড চায়নার পরে। এইবার দেখুন রিয়েল জিডিপি গ্রোথ 7.4%, এখনও 6.5%, যে কারণে আমি ইপিএস 6.5 প্লাস 4% ইনফ্লেশনে 10%-এর গ্রোথ দেখালাম, যে সেন্সেক্সের টার্গেট যখন আমি বের করলাম। আর জিডিপি পার ক্যাপিটা নমিনাল মানে একটা জনসাধারণ পার ক্যাপিটা $1574 ছিল 2014 সালে, মোদি গভর্নমেন্ট জাস্ট আসার সময়, যখন কংগ্রেসকে 10 বছরের কংগ্রেস গভর্নমেন্টকে হারিয়ে বিজেপি গভর্নমেন্ট ফার্স্ট ছিল, সে সময় $1574 পার ক্যাপিটা, মানে একজন ভারতীয়র 1574 পার ক্যাপিটা, এখন সেটা 2813। এটা 2022-এর ফিগার আপনাকে বলছি, তখন ছিল $2100। তো দেখা গেছে যে কান্ট্রি $2000 ক্রস করেছে পার ক্যাপিটা ইনকাম, সেই কান্ট্রির ইকোনমি র্যাপিডলি গ্রোথ হয়েছে। জাস্ট চায়না যে জায়গায় 20 বছর আগে ছিল, ইন্ডিয়া সেই জায়গায় আজকে আছে। তো এখান থেকে র্যাপিড গ্রোথ আসবে। সাময়িক মার্কেটে এরকম কন্ডিশন থাকবে, যেরকম ওঠা পড়া হচ্ছে এবং যেরকম ভোলাটিলিটি থাকছে, এই ভোলাটিলিটিকে আপনাকে বন্ধু বানাতে হবে। আপনি যদি এখানে নিরাশ হয়ে যদি মার্কেট থেকে দূরে চলে যান, তাহলে কিন্তু আপনি বিরাট অপরচুনিটি লস করবেন। যেরকম দেখালাম 2013 সালে যেমনভাবে মার্কেট ওই জায়গায় পড়েছিল, তারপর থেকে কীরকম গেন এসছে। তো এখানেও 2026 হয়তো 2026-এর এন্ড বা 2027 কখন মার্কেটে র্যালি শুরু হবে কেউ জানে না, কিন্তু যখন র্যালি শুরু হবে এই 2 বছরের যে সাবডিউড পজিশন, যেরকমভাবে পেসিমিস্টিক পজিশন, যেভাবে পোর্টফোলিও বাড়েনি, সেই আপনার পোর্টফোলিও এখান থেকে ডবল হবে না ট্রিপল হবে, সেটা জাস্ট সময়ের অপেক্ষা।
তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি প্রত্যেক দিনই চেষ্টা করব এবার থেকে যে সন্ধ্যে 7টার সময় আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।